আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের ১৩ থেকে ১৫ নং পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের ১৩ নং পৃষ্ঠায় যোগাযোগে মর্যাদা সূচক শব্দ এর যে কিছু অপারেশন কদমতলী নিয়ে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ কোনটি সর্বনাম, সাধারণ সর্বনাম, মানি সর্বনামে রূপান্তর করতে হবে বাক্যগুলো, এরকম কিন্তু ১৩ এবং ১৪ নং পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা ১৩ এবং ১৪ নং এবং ১৫ নং পৃষ্ঠায় যে ছক এবং প্রশ্ন রয়েছে সবগুলোর সমাধান এই ভিডিওর মাঝে তুলে ধরবো, তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো। তাহলে আমরা চলে যাই, কি লেখা আছে দেখো। যোগাযোগে মর্যাদা সূচক শব্দ, এটি মূলত অপারেশন কদমতলীর গল্প থেকে কিছু বাক্য দেওয়া আছে। এখানে প্রথম বাক্য বলা আছে কি দেখো, ও দাদি তোমার হলো কি। এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে দেখো তো। এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে, এখানে বলা আছে তোমার, তাই না? আচ্ছা, মানি সর্বনাম প্রয়োগটি কি হবে? ও দাদি আপনার কি হয়েছে, এই আপনার শব্দটা হচ্ছে মানি সর্বনাম। তাহলে ঘনিষ্ঠ সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন হবে? ও দাদি তোর হলো কি, অর্থাৎ তুই, তোর, তোরা, এগুলো হচ্ছে যে কি ঘনিষ্ঠ সম্পর্ক, সমবয়সীদেরকে আমরা যা ব্যবহার করে থাকি, আর বড়দেরকে আমরা মানি সর্বনাম বা সম্মান সূচক শব্দগুলো ব্যবহার করে থাকি। এরপরে বলা আছে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচায়। এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহৃত হয়েছে দেখো, সাধারণ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। মানে ক্রিয়ারূপে বাক্যটি কেমন হবে? মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান, চেঁচায়, এটা হচ্ছে সাধারণ। তাহলে সে যদি বড় হয়, মানি সর্বনাম বলছে যেহেতু, বা মানি ক্রিয়ারূপ বলছে, মানি ক্রিয়ারূপ, মানি সর্বনাম না, সরি, মানি ক্রিয়ারূপ, তার মানে এই যে চেঁচায় মানে এই চিৎকার করা, এটা একটা কাজ, ভার্ব, ক্রিয়া, এর হচ্ছে মানি হবে কি চেঁচান, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব ৩, ৪, তারপর হচ্ছে ৫, ৬, ৭, ৮। চলো আমরা এই ১৪ নং পৃষ্ঠা এবং ১৩ নং এর শেষ পৃষ্ঠা এবং ১৪ নং এর উত্তরগুলো আমরা দেখে আসি। দেখো ৩ নং প্রশ্নটি হচ্ছে, রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে। এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহৃত হয়েছে? ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার হয়েছে, অর্থাৎ দেখিস, এই যে দেখো দেখিস ক্রিয়ারূপ কি? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। এখন দেখো সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি কেমন হবে? তাহলে এই যে ক্রিয়াটা কেমন হবে সাধারণ, এই প্রশ্ন হচ্ছে তোমার এইটি। এর সাধারণ ক্রিয়ারূপ হচ্ছে এটা, রাক্ষসে গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো, দেখো বলছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি বলতো, সাধারণ ক্রিয়ারূপ, দেখো ঠিক ফিরে আসবে। মানি ক্রিয়ারূপে বাক্যটি কেমন হবে? মানি দেখবেন, দেখছো তুমি, এই যে দেখবেন। দেখো ঘনিষ্ঠ সম্পর্ক রূপে বলা আছে দেখিস, সাধারণ ক্রিয়ারূপে বলা আছে দেখো, মানি ক্রিয়ারূপে বলা আছে কি দেখবেন। এরপরে আমরা ৪ নং প্রশ্ন দেখব, তোকে কি করতে হবে মনে আছে তো। এটি কি মূলত ঘনিষ্ঠ সর্বনাম, তোকে বলছে এখানে, দেখছো তুমি, তোকে, তার মানে এটা ঘনিষ্ঠ সম্পর্ক। সাধারণ সর্বনামে তোমাকে কি করতে হবে, এবং মানি সর্বনামে বাক্যটি কেমন হবে আমরা একটু দেখি। আপনাকে কি করতে হবে মনে আছে তো। এরপরে ৫ নং দেখো, ঠিক আছে চল ঘুমাতে যাই, এই চল এটা কিন্তু ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। তাহলে এখানে কোন ধরনের ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ ক্রিয়ারূপ ব্যবহার করা হয়েছে। সাধারণ ক্রিয়ারূপে বাক্যটি কেমন হবে? ঠিক আছে চলো, চল হয়ে গেছে, চলো ঘুমাতে যাই। মানি ক্রিয়ারূপে কেমন হবে? ঠিক আছে চলেন ঘুমাতে যাই। ৬ নং প্রশ্ন দেখো, তুই যা, এটা ঘনিষ্ঠ সম্পর্ক। মানি সর্বনাম আপনি যান, সাধারণ সর্বনাম তুমি যাও। ৭ নং প্রশ্ন দেখো, খাল আর বিল পেরিয়ে তারা এগোতে লাগলো ফাঁড়ির দিকে। খাল আর বিল পেরিয়ে তারা, এই তারা হচ্ছে কি বলতো? সাধারণ সর্বনাম, তারা হচ্ছে কি সাধারণ সর্বনাম। মানি সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন হবে? খাল আর বিল পেরিয়ে তারা, এই যে দেখো তারা বানানে কি হয়েছে দেখো তো, এখানে চন্দ্রবিন্দু হয়েছে, তার মানে এটা হয়েছে তারা। যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে এটা হচ্ছে সাধারণ সর্বনাম, আর তারা বানানে যদি তোমার এরকম, এটা সাধারণ সর্বনাম, আর এরকম যদি চন্দ্রবিন্দু দেয় তাহলে সেটা হয়ে যাবে মানেই সর্বনাম। তুই অপারেশনে অংশ নিয়েছিস, এটা অবশ্যই ঘনিষ্ঠ সর্বনাম, তুই বলছে এখানে। এবারে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? ঘনিষ্ঠ। মানি সর্বনামে কেমন হবে? আপনি, তুই এর জায়গায় হবে আপনি অপারেশনে অংশ নিয়েছিলেন। সাধারণ সর্বনামে কি হবে? তুমি অপারেশনে অংশ নিয়েছো। তাহলে আমরা সব বাক্যগুলো ঘনিষ্ঠ সর্বনাম, মানি সর্বনাম, তারপর হচ্ছে সাধারণ সর্বনাম,
হচ্ছে ঘনিষ্ঠ ক্রিয়া, সাধারণ ক্রিয়া এবং মানে ক্রিয়া সবগুলোর ব্যবহার আমরা শিখলাম এই অপারেশন কদমতলী থেকে। এরপরে আমরা চলে যাব 15 নং পৃষ্ঠায়। দেখো আমরা কি লেখা আছে 15 নং পৃষ্ঠায়, যোগাযোগের উপাদান বিশ্লেষণ কি কি বলা আছে আমরা একটু দেখবো। নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো। এই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো। আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরো ভালো হতে পারতো বলে মনে করো। লেখা হয়ে গেলে সহপাঠীর সাথে আলোচনা করো এবং মতামত নাও। পরিস্থিতি, তুমি যে কোনো একটা পরিস্থিতি এখানে বলবা। বলতে পারো এমন একটা পরিস্থিতি, একদিন তুমি রেস্টুরেন্টে খেতে গিয়েছো কিন্তু যে দেখলা মানিব্যাগ নিয়ে যাওনি খাবারের শেষে, তখন ওই পরিস্থিতিতে তুমি কার সাথে যোগাযোগ করবা, তোমার কোন ধরনের চিন্তা অনুভূতি হয়েছে, আর কি উপায়ে যোগাযোগ করা যেত। অথবা হঠাৎ তুমি রাস্তা থেকে বা রিক্সা থেকে পড়ে গেলাম, তখন যোগাযোগ করবা কার সাথে, এর যোগাযোগের ইচ্ছা কি, তোমার অনুভূতি কি, ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন বিষয়, যে ঘটনা তোমার সাথে ঘটে গেছে ওই বিষয়ে লিখে যোগাযোগের উদ্দেশ্য, চিন্তা অনুভূতি এবং আর কিভাবে যোগাযোগ করা যেত সেই সংক্রান্ত আলোচনা তোমরা এখানে করবা। চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে আসি। এখানে আবার একটু বলা আছে, উপরের পরিস্থিতি নিয়ে পরিবার ও পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো। অর্থাৎ তুমি যে পরিস্থিতি ফেস করছো ওইটা তুমি তোমার পরিবার বা পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো এবং যোগাযোগের উদ্দেশ্য পূরণের পরিস্থিতি বিবেচনায় আর কি কি করা যেত সেই ব্যাপারে মতামত নাও এবং নিচে উল্লেখ করো এখানে। তাহলে চলো আমরা 15 নং পৃষ্ঠার সমস্ত ছকগুলো দেখে আসি। কিভাবে হতে পারে তুমি তোমার সাথে ঘটে যাও ওই ঘটনাটা বর্ণনা করবা। দেখো, পড়ার জন্য লাইব্রেরি থেকে গল্পের বই নিতে হবে, তোমার এই পরিস্থিতি। তাহলে যোগাযোগের উদ্দেশ্য কি, বই নেওয়ার জন্য লাইব্রেরির সদস্য হতে হবে। এর জন্য তুমি যোগাযোগ করবা লাইব্রেরিতে। যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে, আমার শখ বই পড়া, বই পড়ে আমি অনেক আনন্দ পাই, এটা তোমার অনুভূতি। আর কি উপায়ে যোগাযোগ করা যেত, সদস্য ইমেইল করা যেত, মোবাইল ফোনে কল করে খোঁজ নেওয়া যেত কি কি আমার প্রয়োজন হবে বই এই লাইব্রেরির সদস্য হতে। এখন উপরের পরিস্থিতি নিয়ে পরিবার ও পরিবারের বাইরে কোন ব্যক্তির সাথে আলোচনা করবে সে ব্যাপারে মতামত কি। দেখো, লাইব্রেরির সদস্যপদ ফি কত হতে পারে এটা তুমি জিজ্ঞেস করতে পারো। লাইব্রেরি থেকে একসঙ্গে কতগুলো বই নেওয়া যেতে পারে এটা তুমি জিজ্ঞেস করতে পারো। লাইব্রেরিতে কতক্ষণ অবস্থান করা যেতে পারে, তোমাদের বিদ্যালয়ে অবশ্যই একটি লাইব্রেরি আছে বলে আমি মনে করি, গ্রামে অনেক জায়গায় থাকে না। যদি লাইব্রেরি থাকে তাহলে তোমরা বিষয়গুলো সম্পর্কে খুবই ভালোভাবে অনুধাবন করতে পারলে আমি বলবো। আর একটা লাইব্রেরিতে অনেক বই থেকে বিভিন্ন ধরনের, সেখানে যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বইগুলো পড়ে থাকে মূলত। এই ছিল আজকের ভিডিওর সমাধান। ধারাবাহিক সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।